এই সংক্ষিপ্তসারটি দ্য ফ্রিকশনলেস লাইফ বইটির সম্পর্কে। এই বইয়ে আপনি ডিফল্ট ডিজাইন, ফ্রিকশন অডিট, ইনভার্টিং ফ্রিকশন, অটোমেটিং দ্য মান্ডেইন মিড এবং ওয়ান টাচ রুল সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। জীবনে আমরা প্রায়শই ধরে নিই যে সাফল্য অর্জনের জন্য আমাদের প্রচুর ইচ্ছাশক্তি, শৃঙ্খলা এবং অনুপ্রেরণার প্রয়োজন। আমরা মনে করি যারা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে, ব্যায়াম করে, সঠিক খাবার খায় এবং তাদের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে, তাদের ভেতরে কোনো অনন্য শক্তি রয়েছে। কিন্তু ডিফল্ট ডিজাইনের নীতিটি এই চিন্তাধারাকে নীরবে ভেঙে দেয়। এটি বলে যে প্রকৃত সাফল্য ইচ্ছাশক্তি থেকে আসে না, বরং ডিজাইন বা নকশা থেকে আসে। যদি আপনার জীবন এমনভাবে ডিজাইন করা হয় যে সঠিক কাজটি করাই সবচেয়ে সহজ বিকল্প হয়ে দাঁড়ায়, তবে আপনাকে প্রতিদিন নিজের সাথে লড়াই করতে হবেন। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন এবং আপনি জানেন যে আপনার পানি পান করা উচিত, কিন্তু পানি রান্নাঘরের ফ্রিজে রাখা আছে। আপনাকে বিছানা থেকে উঠতে হবে, রান্নাঘরে যেতে হবে, একটি গ্লাস খুঁজতে হবে, তারপর পানি ঢালতে হবে। আপনার মস্তিষ্ক বলে, এখন থাক, পরে পান করব। এটিই হলো ফ্রিকশন বা বাধা। এখন একটি দ্বিতীয় পরিস্থিতির কথা কল্পনা করুন। একটি পানির বোতল ঠিক আপনার বিছানার পাশেই রাখা আছে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনি হাত বাড়িয়ে পানি পান করলেন। এখানে আপনি বড় কোনো সিদ্ধান্ত নেননি, আপনি কোনো অনুপ্রেরণামূলক বক্তৃতা শোনেননি। পরিবেশ আপনাকে দিয়ে সঠিক কাজটি করিয়ে নিয়েছে। এটিই হলো ডিফল্ট ডিজাইন। এই নীতিটির মূল ধারণাটি খুবই সহজ। সাফল্যকে একটি পছন্দ বা চয়েস হিসেবে রাখবেন না, এটিকে ডিফল্ট বা স্বয়ংক্রিয় করে তুলুন। পছন্দের সাথে সর্বদা চিন্তা ভাবনা, তর্ক এবং কাজ ফেলে রাখার অভ্যাস জড়িত। ডিফল্টে কেবল প্রবাহ থাকে। মানুষ প্রাকৃতিকভাবে অলস নয়, তারা কেবল সুবিধার দাস। তারা তাই করে যা সহজ। তারা কঠিন কাজগুলো পরে করার জন্য ফেলে রাখে। অতএব যদি আপনার জীবনে ভুল কাজগুলো সহজ হয় এবং সঠিক কাজগুলো কঠিন হয়, তবে আপনি যতই অনুপ্রাণিত হন না কেন, আপনি দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবেন না। আমরা প্রায়শই বলি যে কাল থেকে আমি স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করব, কাল থেকে আমি ব্যায়াম করব, কাল থেকে আমি আমার পড়াশোনাকে গুরুত্ব সহকারে নেব। কিন্তু সেই কাল আর আসে না। কেন? কারণ আজ পরিবেশ একই, বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশনগুলো একই এবং পুরানো ধরনগুলোও একই। ডিফল্ট ডিজাইন বলে যে আপনার প্রথমে পরিবেশ পরিবর্তন করা উচিত, তাহলে আচরণ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। যদি আপনার বাড়ির সব জায়গায় স্ন্যাক্স, চিপস এবং কোল্ড ড্রিঙ্কস রাখা থাকে এবং ফলগুলো ফ্রিজের একদম নিচে লুকানো থাকে, তবে আপনি কি খাবেন? আপনি তাই খাবেন যা আপনার সামনে দৃশ্যমান। যদি ফল সামনে থাকে এবং জাঙ্ক ফুড মোটেও দেখা না যায়, তবে আপনি ইচ্ছাশক্তি ব্যবহার না করেই স্বাস্থ্যকর খাওয়া শুরু করবেন। এই নীতিটি এই সত্যটি মেনে নেয় যে মানুষ আবেগপ্রবণ এবং অভ্যাসগত প্রাণী, যৌক্তিক রোবট নয়। আমরা যৌক্তিক বিষয়গুলো জানি, কিন্তু কাজগুলো আসে অভ্যাস থেকে, আর অভ্যাস তৈরি হয় পরিবেশ থেকে। এই কারণেই যদি আপনি আপনার পরিবেশকে ডিজাইন করেন, অভ্যাসগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে শুরু করে। আপনাকে প্রতিদিন নিজেকে জোর করতে হবে না। আপনি সাফল্যকে বেছে নেন না, আপনি এর সাথে ধাক্কা খান বা মিশে যান। ধরুন আপনি প্রতিদিন একটু একটু করে পড়তে চান, কিন্তু আপনার পড়ার টেবিলটি অগোছালো, বইগুলো আলমারিতে তালাবদ্ধ এবং মোবাইল ফোনটি সব সময় আপনার হাতে থাকে। এখন প্রতিবার পড়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি পড়ব নাকি পড়ব না। এবং প্রায়শই উত্তর হবে, আজ থাক। এখন আসুন ডিফল্ট ডিজাইন প্রয়োগ করি। রাতে ঘুমানোর আগে আপনি বইটি খুলে পড়ার টেবিলে রেখে দিলেন, আপনি মোবাইল ফোনটি অন্য ঘরে চার্জে রাখলেন। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সবচেয়ে সহজ কাজ কোনটি? সেই একই বইটি তুলে নিয়ে পড়া। এখানে পড়া কোনো প্রচেষ্টার বিষয় হয়নি, এটি ডিফল্ট হয়ে গেছে। এই নীতিটির সবচেয়ে বড় সৌন্দর্য হল এটি অপরাধ বোধমুক্ত। আপনাকে নিজেকে দোষ দিতে হবে না এই ভেবে যে আপনি দুর্বল বা আপনার মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে। সত্য হল আপনি দুর্বল নন, আপনার সিস্টেম বা ব্যবস্থাটি দুর্বল। এমনকি সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও একটি ভুল সিস্টেমে হেরে যায় এবং একজন সাধারণ ব্যক্তিও সঠিক সিস্টেমে জিতে যায়। ডিফল্ট ডিজাইন হল সিস্টেম তৈরি করার আরতিসজ্জা। আপনি নিশ্চয়ই দেখেছেন
যে সফল ব্যক্তিরা প্রায়শই বলেন, আমার কাছে এই কাজটি করা কঠিন মনে হয় না। বাইরে থেকে যারা দেখছেন তারা মনে করেন যে তাদের অভ্যাস আছে, তাই এটি তাদের কাছে সহজ। কিন্তু সত্য হল, তারা তাদের জীবনকে এমনভাবে ডিজাইন করেছেন যে সঠিক কাজটি করা তাদের কাছে সহজ হয়ে গেছে। তাদের প্রলোভন কম, বিভ্রান্তি কম এবং ফ্রিকশন বা বাধাও কম। অতএব তাদের প্রতিদিন স্ট্রাগল করতে হয় না। আসুন ব্যায়ামের একটি উদাহরণ নেওয়া যাক। বেশিরভাগ মানুষ মনে করেন যে ব্যায়াম না করার কারণ হল অলসতা, কিন্তু আসল কারণ হল ডিজাইন। যদি আপনার জিমের কাপড় আলমারির গভীরে রাখা থাকে, আপনাকে আপনার জুতো খুঁজতে হয় এবং জিমে যাওয়ার আগে অনেক চিন্তাভাবনা করতে হয়, তবে আপনি যাবেন না। কিন্তু যদি রাতে ঘুমানোর আগে জিমের কাপড় বিছানার কাছে রাখা থাকে, জুতো তৈরি থাকে এবং জিমের ব্যাগ গোছানো থাকে, তবে সকালে ঘুম থেকে ওঠার পর না যাওয়াটাই আসলে এমন একটি কাজ হয়ে দাঁড়ায় যার জন্য বেশি প্রচেষ্টার প্রয়োজন হয়। তখন যাওয়াই ডিফল্ট হয়ে যায়। ডিফল্ট ডিজাইনের একটি শক্তিশালী অংশ হল এটি ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত ক্লান্তি কমায়। একজন মানুষ সারা দিনে কেবল সীমিত সংখ্যক সিদ্ধান্তই ভালোভাবে নিতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজার হাজার ছোট বড় সিদ্ধান্ত নিই। কি পরব, কি খাবো, কাকে উত্তর দেব, কি দেখব। যখন সিদ্ধান্ত অনেক বেশি হয়ে যায় তখন মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং তখন এটি সহজ এবং পরিচিত পথ বেছে নেয়, যা প্রায়শই ভুল হয়। ডিফল্ট ডিজাইন সিদ্ধান্ত কমিয়ে দেয়। যখন জিনিসগুলো আগে থেকেই ঠিক করা থাকে তখন মস্তিষ্ককে চিন্তা করতে হয় না। এর মানে এই নয় যে ইচ্ছাশক্তি অকেজো। ইচ্ছাশক্তি প্রয়োজন, কিন্তু এটিকে প্রতিদিন প্রধান ইঞ্জিনের মতো ব্যবহার করা ভুল। ইচ্ছাশক্তি হল জরুরি শক্তির মতো, ডিফল্ট ডিজাইন হল প্রধান বিদ্যুৎ সরবরাহ। আপনি যদি প্রতিদিন ইচ্ছাশক্তির উপর নির্ভর করে চলেন তবে আপনি দ্রুত শেষ হয়ে যাবেন। কিন্তু যদি সিস্টেম সঠিক হয় তবে কম ইচ্ছাশক্তি ব্যবহার হবে এবং ধারাবাহিকতা বেশি থাকবে। এই নীতিটি কেবল অভ্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটি চিন্তাভাবনা এবং লক্ষ্যের ক্ষেত্রেও প্রয়োগ করুন। আপনি যদি ইতিবাচক চিন্তা করতে চান তবে আপনার চারপাশের বিষয়বস্তু পরিবর্তন করুন। যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। যে বই, ভিডিও এবং পডকাস্টগুলো আপনাকে অনুপ্রাণিত করে সেগুলোকে সহজেই হাতের নাগালে রাখুন। যদি নেতিবাচকতা সব জায়গায় থাকে তবে ইতিবাচক থাকা একটি সংগ্রাম হয়ে দাঁড়াবে, কিন্তু যদি ইতিবাচকতা ডিফল্ট হয় তবে নেতিবাচক হওয়া কঠিন হয়ে পড়বে। ডিফল্ট ডিজাইন আমাদের এও শেখায় যে নিজেকে পরিবর্তন করার আগে আপনার পারিপার্শ্বিকতা পরিবর্তন করুন। আমরা প্রায়ই বলি, আমি নিজেকে পরিবর্তন করব, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। তবে আরও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি হল, আমার উচিত আমার পারিপার্শ্বিকতা পরিবর্তন করা, তখন আমি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হব। এটি সহজ এবং সেই সাথে কার্যকর। আরেকটি মজার বিষয় হল, ডিফল্ট ডিজাইন ছোট পরিবর্তনে কাজ করে, বড় সংকল্পে নয়। আপনাকে রাতারাতি আপনার পুরো জীবন পরিবর্তন করতে হবে না। শুধু নিশ্চিত করুন যে আপনি যে কাজটি করতে চান তা যেন এক ধাপ সহজ হয় এবং যে কাজটি আপনি করতে চান না তা যেন এক ধাপ কঠিন হয়। এই মাইক্রো ডিজাইন দীর্ঘমেয়াদে বিশাল ফলাফল দেয়। ধরুন আপনি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে চান। অ্যাপটি ডিলিট করা খুব চরম মনে হতে পারে, তবে আপনি নোটিফিকেশন বন্ধ করতে পারেন। আপনি অ্যাপটিকে ফোনের শেষ স্ক্রিনে রাখতে পারেন। আপনি সময় নষ্টকারী অ্যাপগুলো স্ক্রিনে লুকিয়ে রাখতে পারেন। এখন প্রতিবার এটি ব্যবহার করার জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হবে। ধীরে ধীরে জোর করা ছাড়াই ব্যবহার কমে যাবে। এই নীতির সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ তাদের পরিবেশের সৃষ্টি। পরিবেশ পরিবর্তন হলে মানুষ পরিবর্তন হয়। অতএব নিজেকে বিচার করার পরিবর্তে আপনার পরিবেশ অডিট করা শুরু করুন। দেখুন আপনার জীবনে কোন জিনিসগুলো ডিফল্ট। বিভ্রান্তি কি ডিফল্ট নাকি ফোকাস? জাঙ্ক ফুড কি ডিফল্ট নাকি স্বাস্থ্য? কাজ ফেলে রাখা কি ডিফল্ট নাকি অগ্রগতি? আপনি যখন এই দৃষ্টিকোণ থেকে আপনার জীবনের দিকে তাকাতে শুরু করবেন তখন আপনি বুঝতে শুরু করবেন যে অনেক ব্যর্থতা আপনার দোষ ছিল না, সেগুলো ছিল খারাপ ডিজাইনের ফলাফল। এবং এই উপলব্ধিটি খুব মুক্তিদায়ক, কারণ ডিজাইন পরিবর্তন করা যায়। প্রতিটি একক জিনিস পুনরায় সাজানো যায়, প্রতিটি একক অভ্যাস সহজ করা যায়। পরিশেষে ডিফল্ট ডিজাইন এটি বলে না যে জীবনে কঠোর পরিশ্রম করা উচিত নয়, এটি বলে যে কঠোর পরিশ্রমকে স্মার্ট করা উচিত। প্রতিদিন নিজের সাথে লড়াই করার পরিবর্তে আপনার ভবিষ্যৎ সত্তার জন্য পথটি মসৃণ করুন। যখন সফলতা আপনার সামনে পড়ে থাকবে তখন তা আঁকড়ে ধরার জন্য আপনাকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হবে না। হাঁটার সময় আপনি কেবল এটির সাথে ধাক্কা খাবেন। এটিই প্রকৃত বিজয়, এটিই আসল স্মার্ট জীবন, যখন সঠিক কাজটি করা কোনো সংগ্রাম নয় বরং একটি ডিফল্ট হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই মনে করি যে আমাদের ক্লান্তি, বিরক্তি এবং কাজে বিলম্বের পেছনে বড় কোনো কারণ রয়েছে। আমাদের মনে হয় হয়তো অনুপ্রেরণার অভাব আছে, শৃঙ্খলা দুর্বল বা জীবন খুব জটিল হয়ে গেছে। কিন্তু যদি সততার সাথে দেখা যায় তবে বেশিরভাগ শক্তি কোনো বড় ধাক্কা থেকে নয় বরং ছোট সমস্যাগুলোর মাধ্যমে ধীরে ধীরে বেরিয়ে যায়। এই ছোট সমস্যাগুলোকে বলা হয়
ফ্রিকশন বা ঘর্ষণ। ফ্রিকশন অডিটের ধারণাটি এই লুকানো শক্তির ক্ষয় ধরতে এবং এটি চিরতরে শেষ করার জন্য ভাবা হয়েছে। ফ্রিকশন মানে সেই ছোট বাধাগুলো যা প্রতিদিন আমাদের সামনে আসে, কিন্তু এত ছোট যে আমরা সেগুলোকে উপেক্ষা করি। যেমন ঘুম থেকে ওঠার সাথে সাথে চাবি খোঁজা, বারবার পাসওয়ার্ড রিসেট করা, আজ কি খাবো তা ঠিক করা, ধীর গতির ইন্টারনেটে রেগে যাওয়া বা মোবাইলে কোনো গুরুত্বপূর্ণ ফাইল খুঁজতে থাকা। প্রতিটি কাজে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগে, কিন্তু দিনের শেষে এগুলো কেবল মিনিটই নষ্ট করে না, বরং ফোকাস, ধৈর্য এবং মানসিক শক্তিও নষ্ট করে। সমস্যা হলো আমাদের মস্তিষ্ক এই ছোট ক্ষতিগুলোকে গুরুতর মনে করে না। আমরা বলি, ওহ, মাত্র 2 মিনিট নষ্ট হয়েছে। কিন্তু যদি দিনে 20 বার 2 মিনিট করে নষ্ট হয়, তবে তা কেবল 40 মিনিট নয়, সেই 40 মিনিটের সাথে সাথে তারা আপনার স্বচ্ছতা, মেজাজ এবং ইচ্ছা শক্তিও কেড়ে নেয়। ফ্রিকশন অডিট এই ভ্রম ভেঙে দেয়। এটি আপনাকে দেখায় যে আপনার জীবনে কোথায় শক্তি ক্ষয় হচ্ছে। ফ্রিকশন অডিট মানে সপ্তাহে একবার বসে একজন পর্যবেক্ষকের মতো আপনার জীবনের দিকে তাকানো, অভিনেতা হিসেবে নয়, দর্শক হিসেবে। সারা সপ্তাহ লক্ষ্য করা যে আপনি কোথায় বিরক্ত হন, কোথায় কাজ থেমে যায়, কোথায় আপনি বলেন, উফ, আবার এই সমস্যা। এগুলোই ফ্রিকশন পয়েন্ট। এগুলো বড় নয়, কিন্তু এগুলো পুনরাবৃত্তি হয়। আর যে জিনিসগুলো পুনরাবৃত্তি হয় তা সবচেয়ে বেশি ক্ষতি করে। ধরুন, প্রতিদিন সকালে অফিসের জন্য বের হবার সময় আপনি চাবি খোঁজেন, কখনো সোফায়, কখনো বিছানায়, কখনো জিন্সের পকেটে। প্রতিবার 30 সেকেন্ড বা 1 মিনিট চলে যায়। এটি খুব ছোট শোনাচ্ছে, কিন্তু এটি আপনার মেজাজ নষ্ট করে। মস্তিষ্ক হারি মোড বা তাড়াহুড়ো অবস্থায় চলে যায় এবং দিনটি শুরু হয় চাপ দিয়ে। ফ্রিকশন অডিট বলে এই সমস্যাটি প্রতিদিন সহ্য করবেন না। এটি স্থায়ীভাবে সমাধান করুন। সমাধান সহজ। একটি চাবি রাখার হুক কিনুন এবং ঠিক করুন যে চাবিগুলো সেখানেই থাকবে। মাত্র একটি ছোট সিদ্ধান্ত, কিন্তু প্রতিদিনের শক্তি বেঁচে যায়। এই একই নীতি পাসওয়ার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকাল প্রতিটি অ্যাপ এবং প্রতিটি ওয়েবসাইটের আলাদা পাসওয়ার্ড থাকে। লগ ইন করার সময় প্রতিবার ফরগট পাসওয়ার্ড করা, ওটিপির জন্য অপেক্ষা করা, তারপর নতুন পাসওয়ার্ড চিন্তা করা, এই সবই মাইক্রো ফ্রিকশন। আমরা একে স্বাভাবিক মনে করি, কিন্তু এটি মস্তিষ্ককে ক্লান্ত করে। ফ্রিকশন অডিটের সমাধান হল একটি পাসওয়ার্ড ম্যানেজার, এককালীন সেটআপের প্রচেষ্টা, তারপর বছরের পর বছর মানসিক স্বস্তি। এখন আপনাকে মনে রাখতে হবে না, কেবল অ্যাক্সেস করতে হবে। খাবারের সিদ্ধান্ত একটি বড় ফ্রিকশন। আজ কি খাবো, এই প্রশ্নটি নিরীহ মনে হয়, কিন্তু এটি ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্তের ক্লান্তির একটি বড় উৎস। প্রতিদিন বারবার সিদ্ধান্ত নেওয়া মস্তিষ্ককে নিষ্কাশন করে দেয়। ফ্রিকশন অডিট এখানে মিল প্রেপ বা খাবারের প্রস্তুতির পরামর্শ দেয়, বা একটি নির্দিষ্ট মেনুর পরামর্শ দেয়। আপনি যদি আগে থেকেই জানেন যে সকালের নাস্তায় কি থাকবে, দুপুরের খাবারে কি থাকবে, তবে মস্তিষ্ক মুক্ত থাকে। আপনি কাজে মনোযোগ দিতে পারেন, খাবারে নয়। ধীর ইন্টারনেট, খারাপ চেয়ার, অগোছালো কাজের জায়গা, বারবার আসা নোটিফিকেশন, এসবই ফ্রিকশনের উদাহরণ। আমরা মনে করি এগুলো সহ্য করা স্বাভাবিক, কিন্তু ফ্রিকশন অডিট বলে যে জিনিসটি আপনাকে প্রতিদিন বিরক্ত করে তা স্বাভাবিক নয়। এটি একটি সংকেত যে কিছু ঠিক করা দরকার। এই অডিটের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল প্রতিটি ফ্রিকশন স্থায়ীভাবে সমাধান করা। অস্থায়ী সমাধান কাজ করে না। ইন্টারনেট ধীর হলে প্রতিদিন অভিযোগ করবেন না, প্ল্যান পরিবর্তন করুন। চেয়ার আরামদায়ক না হলে ভঙ্গি বা পশ্চারের সাথে লড়াই করার পরিবর্তে চেয়ার পরিবর্তন করুন। যদি নোটিফিকেশন বিভ্রান্ত করে, তবে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, নোটিফিকেশন বন্ধ করুন। আত্মনিয়ন্ত্রণের চেয়ে সিস্টেম নিয়ন্ত্রণ ভালো। ফ্রিকশন অডিট করার সর্বোত্তম উপায় হল একটি নোটবুক বা নোটস অ্যাপ রাখা। সারা সপ্তাহ জুড়ে যখনই কোনো ছোট বিরক্তি আসে, বিচার না করে তা লিখে ফেলুন। শুধু নোট করুন, যেমন আজ ফাইলটি আবার পাওয়া যায়নি, আজ চার্জারটি আবার খুঁজতে হয়েছে, আজ মিটিং আবার দেরিতে শুরু হয়েছে। সপ্তাহের শেষে সেই তালিকার দিকে তাকান। আপনি প্যাটার্ন দেখতে শুরু করবেন। সেই একই প্যাটার্নটি আপনার শক্তি লিকেজের মানচিত্র। এখন প্রতিটি ফ্রিকশনের সামনে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন, ভবিষ্যতে কি এটি পুনরাবৃত্তি হওয়া বন্ধ করা যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে একটি সমাধান খুঁজুন। সমাধান ব্যয়বহুল বা জটিল হওয়া উচিত নয়। প্রায়শই একটি বড় ফ্রিকশন 5 থেকে 10 মিনিট বা সামান্য অর্থের বিনিময়ে শেষ হয়ে যায়। এই ধারণাটির সবচেয়ে শক্তিশালী দিক হল এটি ধাক্কা দিয়ে নয়, বরং টান দিয়ে উৎপাদনশীলতা বাড়ায়। আপনি নিজেকে দ্রুত হাঁটার জন্য ধাক্কা দেন না, বরং পথ থেকে পাথর সরিয়ে দেন। পথ মসৃণ হলে গতি স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। এই কারণেই ফ্রিকশনলেস জীবনে কাজ অনায়াস মনে হয়। আমরা প্রায়শই সফল ব্যক্তিদের দিকে তাকাই এবং মনে করি যে তারা খুব কঠোর পরিশ্রমী, কিন্তু অনেক সময় সত্য হল তাদের জীবনে ফ্রিকশন কম।
তাদের ছোট ছোট বিষয়ে শক্তি নষ্ট করতে হয় না, তাই তাদের শক্তি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য সঞ্চিত থাকে। ফ্রিকশন অডিট মানসিক জীবনেও কাজ করে, যেমন কিছু কথোপকথন যা আপনাকে প্রতিবার নিঃশেষ করে দেয়, কিছু মানুষ যারা প্রতিটি বিষয়ে নেতিবাচকতা ছড়ায়, কিছু প্রতিশ্রুতি যা আপনাকে চাপ দেয়। যদি কোনো কিছু বারবার মানসিক ফ্রিকশন তৈরি করে, তবে তা উপেক্ষা করা সমাধান নয়, সীমানা তৈরি করা হলো সমাধান। প্রতিবার নিজেকে বোঝানোর পরিবর্তে পরিস্থিতিটি নতুন করে ডিজাইন করা বেশি কার্যকর। এই অডিট আপনাকে সক্রিয় করে তোলে। আপনি সমস্যা আসার জন্য অপেক্ষা করেন না, বরং আগে থেকেই দেখেন কোথায় সমস্যা আসবে। এই চিন্তাভাবনা আপনাকে প্রতিক্রিয়াশীল মোড থেকে ডিজাইনার মোডে নিয়ে যায়। আপনি আপনার জীবনের শিকার হয়ে থাকেন না, আপনি স্থপতি হয়ে ওঠেন। আরেকটি মজার বিষয় হল, ফ্রিকশন কেবল সময় চুরি করে না, এটি আত্মবিশ্বাসও চুরি করে। যখন আপনি বারবার ছোট ছোট বিষয়ে আটকে যান, তখন অবচেতন স্তরে আপনার মনে হয় যে আপনি ধীর, অদক্ষ। যখন সেই ফ্রিকশনগুলো সরানো হয়, তখন প্রবাহ আসে, এবং প্রবাহের সাথে আত্মবিশ্বাস আসে। ফ্রিকশন অডিটকে একটি অভ্যেসে পরিণত করা উচিত। ঠিক যেমন আমরা ঘর পরিষ্কার করি, ঠিক একইভাবে জীবন পরিষ্কার করা। যদি মাসের পর মাস অডিট করা না হয়, তবে ফ্রিকশন জমা হয়, ঠিক ধুলোর মতো। তারপর একদিন হঠাৎ বার্ন আউট হয়, এবং আমরা বুঝতে পারি না কেন। অথচ কারণটি হল ধীরে ধীরে জমা হওয়া ফ্রিকশন। এই ধারণাটির প্রকৃত উদ্দেশ্য জীবন নিখুঁত করা নয়, নিখুঁত হওয়া অসম্ভব। উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় সংগ্রাম দূর করা, সেই সংগ্রাম যা আপনাকে শক্তিশালী করে না, কেবল ক্লান্ত করে। উৎপাদনশীল সংগ্রাম প্রয়োজনীয়, কিন্তু অর্থহীন সংগ্রাম বিষের মতো। আপনি যখন ফ্রিকশন কমান, গতি বাড়ে, এবং এখানে গতি মানে তাড়াহুড়ো নয়, এর অর্থ প্রবাহ। কাজ মসৃণভাবে চলে, মন পরিষ্কার থাকে, এবং শক্তি সঠিক জায়গায় প্রয়োগ হয়। আপনি একই কাজ কম ক্লান্তিতে করতে পারেন, যা আপনি আগে বেশি ক্লান্তিতে করতেন। পরিশেষে ফ্রিকশন অডিট আপনাকে শেখায় ছোট জিনিসগুলোকে ছোট মনে না করতে। জীবন ছোট ছোট জিনিস দিয়েই তৈরি। ছোট জিনিসগুলো মসৃণ হলে বড় জিনিসগুলো স্বয়ংক্রিয়ভাবে সামলানো যায়। প্রতি সপ্তাহে একটু সময় বের করুন এবং আপনার জীবন অডিট করুন। দেখুন কোথায় শক্তি লিক হচ্ছে, এবং তারপর এক এক করে প্লাগগুলো বন্ধ করতে থাকুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনি একই ব্যক্তি, আপনার একই সক্ষমতা, একই লক্ষ্য, কিন্তু তবুও সবকিছু সহজ মনে হচ্ছে। এটাই ফ্রিকশনলেস লাইফ বা বাধাহীন জীবনের জাদু। আমরা বেশিরভাগ সময় ফ্রিকশন বা বাধাকে শত্রু হিসেবে মনে করি। আমাদের মনে হয় যেখানেই বাধা আছে সেটাই সমস্যা, কিন্তু ইনভার্ট দ্য ফ্রিকশন বা বাধা উল্টে দেওয়ার ধারণাটি সম্পূর্ণ বিপরীত। এটি বলে যে ফ্রিকশন কেবল একটি সমস্যা নয়, বরং একটি শক্তিশালী হাতিয়ার। প্রশ্ন এটি নয় যে ফ্রিকশন থাকা উচিত কিনা, প্রশ্ন হল ফ্রিকশন কোথায় থাকা উচিত। যদি আপনার জীবনে ভুল অভ্যেসগুলো ফ্রিকশনহীন হয় এবং সঠিক অভ্যেসগুলো ফ্রিকশনে পূর্ণ হয়, তবে ব্যর্থতা প্রায় নিশ্চিত। কিন্তু যদি আপনি এটি উল্টে দেন, তবে সাফল্য ধীরে ধীরে নয়, বরং স্বয়ংক্রিয়ভাবে ঘটতে শুরু করে। আমরা মানুষ সুবিধার দ্বারা চালিত। আমরা বারবার সেই কাজই করি যা সহজ, আমরা সেই কাজ পরে করার জন্য রেখে দিই যা কঠিন। অতএব অভ্যেস ইচ্ছাশক্তির দ্বারা নয়, বরং ফ্রিকশনের মাধ্যমে তৈরি হয় এবং ভাঙে। ইনভার্ট দ্য ফ্রিকশন মানে ভালো কাজকে এত সহজ করে তোলা যে তা না করা কঠিন হয়ে যায়, এবং খারাপ কাজকে এত কঠিন করে তোলা যে তা করা ঝামেলার মনে হয়। কল্পনা করুন আপনি রাতে ঘুমানোর আগে বিছানায় আছেন, মোবাইল কাছেই আছে, টিভির রিমোট হাতে, এবং বইটি তাকে তালাবদ্ধ। এখন মস্তিষ্ক বলে চলুন কিছুক্ষণ স্ক্রোল করি। এখানে খারাপ অভ্যেসটি ফ্রিকশনহীন এবং সঠিক অভ্যেসটি ফ্রিকশনে পূর্ণ। বইটি পড়তে হলে উঠতে হবে, তাক খুলতে হবে, আলো ঠিক করতে হবে। তাই বই হেরে যায় এবং মোবাইল জিতে যায়। এখন যদি বইটি আপনার বালিশের উপর রাখা থাকে এবং মোবাইলটি অন্য ঘরে চার্জে রাখা থাকে, তবে পরিস্থিতি বদলে যায়। বইটি তুলে নেওয়াই সবচেয়ে সহজ কাজ হয়ে দাঁড়ায়। এটি ফ্রিকশন ইনভার্সন। এই নীতিটি ধরে নেয় যে আমরা ব্যবহারিক সিদ্ধান্ত নিই, যৌক্তিক নয়। আমরা সেই মুহূর্তের সবচেয়ে কম প্রতিরোধের পথটি খুঁজি। অতএব আপনি যদি চান আপনার ভবিষ্যৎ ভালো হোক, তবে আপনাকে বর্তমানের পথগুলো নতুন করে ডিজাইন করতে হবে। অনুপ্রেরণামূলক বক্তৃতা নয়, পরিবেশ ডিজাইন। একটি সহজ উদাহরণ হলো টিভি দেখা। ধরুন আপনি টিভি কম দেখতে চান। আপনি নিজেকে বলেন আমি আজ দেখব না, কিন্তু রিমোট সামনে রাখা আছে, ব্যাটারি ঢোকানো আছে, সোফা আরামদায়ক। এখন আপনাকে শুধু একটি বোতাম টিপতে হবে। শূন্য ফ্রিকশন। এখন কল্পনা করুন যে আপনি রিমোটের ব্যাটারি খুলে ড্রয়ারে রেখেছেন, অথবা রিমোটটি অন্য ঘরে রেখেছেন। এখন টিভি দেখতে হলে আপনাকে উঠতে হবে, ড্রয়ার খুলতে হবে, ব্যাটারি ঢোকাতে হবে। এই অতিরিক্ত প্রচেষ্টা আপনাকে অনেকবার থামিয়ে দেবে। আপনি বলবেন কে এত কষ্ট করবে, ব্যর্থতা অসুবিধাজনক হয়ে গেল। ইনভার্ট দ্য ফ্রিকশনের মূল বার্তা এটি,
ব্যর্থতাকে অসুবিধাজনক করুন। যখন ভুল কাজ করা ঝামেলার হয় তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে বিকল্প খোঁজে, আর যদি বিকল্পটি সহজ হয় তবে সেটি অভ্যাসে পরিণত হয়। আমরা প্রায়শই মনে করি অভ্যাস পরিবর্তন করতে দৃঢ় আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, কিন্তু সত্য হল আত্মনিয়ন্ত্রণ একটি সীমিত সম্পদ। দিনের শেষে এটি পুড়িয়ে যায়। ফ্রিকশন এর বিপরীতে অসীম। একবার আপনি পরিবেশে ফ্রিকশন সেট করলেন, এটি ক্লান্ত না হয়ে প্রতিদিন আপনার জন্য কাজ করে। এই নীতির সৌন্দর্য হল এটি নীরব। এটি আপনাকে বক্তৃতা দেয় না, অপরাধবোধ দেয় না। এটি কেবল ধীরে ধীরে আচরণ পরিবর্তন করে। আপনি লক্ষ্যই করবেন না কখন খারাপ অভ্যেস দুর্বল হয়ে গেল এবং ভালো অভ্যেস শক্তিশালী হয়ে গেল। ধরুন আপনি স্বাস্থ্যকর খেতে চান এবং জাঙ্ক ফুড কমাতে চান। যদি চিপস এবং বিস্কুট রান্নাঘরে খোলা পড়ে থাকে এবং ফল ফ্রিজের নিচে লুকানো থাকে, তবে জাঙ্ক ফুড ফ্রিকশনহীন। এখন এটি উল্টে দিন। জাঙ্ক ফুড উঁচু তাকে রাখুন, একটি শক্তভাবে বন্ধ বাক্সে। ফল সামনে রাখুন, কাটা এবং প্রস্তুত অবস্থায়। এখন জাঙ্ক ফুড খাওয়ার জন্য প্রচেষ্টার প্রয়োজন হবে এবং ফল খেতে হবে না। ইচ্ছাশক্তি প্রয়োগ না করেই আপনার পছন্দ বদলে যাবে। মোবাইল আসক্তি আরেকটি বড় উদাহরণ। আমরা বলি আমাদের ফোন কম ব্যবহার করতে হবে, কিন্তু ফোন সবসময় পকেটে থাকে, নোটিফিকেশন চালু থাকে, অ্যাপগুলো হোম স্ক্রিনে থাকে। এটি সম্পূর্ণ ফ্রিকশনহীন ডিজাইন। এখন ফ্রিকশন যোগ করুন, নোটিফিকেশন বন্ধ করুন, সময় নষ্টকারী অ্যাপগুলো একটি ফোল্ডারে রাখুন বা আনইনস্টল করুন। পড়ার সময় ফোন অন্য ঘরে রাখুন। এখন প্রতিবার ফোন তোলার আগে আপনাকে ভাবতে হবে। সেই একই বিরতি অভ্যেস ভেঙে দেয়। ইনভার্ট দ্য ফ্রিকশন কেবল শারীরিক জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানসিক এবং আবেগত অভ্যেসেও প্রযোজ্য। যেমন নেতিবাচকতা। আপনি যদি বারবার নেতিবাচক নিউজ দেখেন, নেতিবাচক মানুষের সাথে কথা বলেন, তবে নেতিবাচকতা ফ্রিকশনহীন। এখন ফ্রিকশন যোগ করুন। নিউজ অ্যাপ ডিলিট করুন, কিছু মানুষের সাথে সীমানা তৈরি করুন, ইতিবাচক কন্টেন্ট সহজ নাগালের মধ্যে রাখুন। ধীরে ধীরে আপনার মানসিক অবস্থা পরিবর্তন হতে শুরু করবে। এই ধারণাটির একটি মজার অংশ হল এটি পরিচয়ও গঠন করে। আপনি যখন প্রতিদিন বই পড়েন কারণ বইটি সামনে থাকে, একদিন আপনি নিজেকে পাঠক হিসেবে ভাবতে শুরু করেন। আপনি যখন জাঙ্ক ফুড কম খান কারণ জাঙ্ক ফুডের কাছে পৌঁছানো কঠিন, আপনি নিজেকে স্বাস্থ্যকর ব্যক্তি মনে করতে শুরু করেন। পরিচয় অভ্যাস থেকে তৈরি হয় এবং অভ্যাস ফ্রিকশন থেকে। ইনভার্ট দ্য ফ্রিকশন এও শেখায় যে চরম পদক্ষেপের প্রয়োজন নেই। আপনাকে টিভি ভাঙতে হবে না বা ফোন ফেলে দিতে হবে না। শুধু একটু অসুবিধা তৈরি করুন। সেই সামান্য অসুবিধাই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমরা প্রায়শই এই ভুলটি করি যে আমরা খারাপ অভ্যাস বন্ধ করার চেষ্টা করি, কিন্তু আমরা ভালো অভ্যাস সহজ করি না। শুধু একটি খারাপ অভ্যাস দূর করলে একটি শূন্যস্থান তৈরি হয়, যা অন্য কোনো খারাপ অভ্যাস পূরণ করে। তাই ফ্রিকশন ইনভার্সন বা ফ্রিকশন উল্টানো সর্বদা জোড়ায় কাজ করে। ভালো থেকে ফ্রিকশন সরান, খারাপে ফ্রিকশন যোগ করুন। ধরুন আপনি ভোরে ঘুম থেকে উঠতে চান। অ্যালার্ম অনেক দূরে রাখুন যাতে এটি বন্ধ করতে আপনাকে উঠতে হয়। এটি ফ্রিকশন। একই সাথে সকালে যে কাজটি করতে হবে, যেমন ব্যায়াম বা জার্নালিং, তা সহজ করুন। ম্যাটটি বিছিয়ে রাখা উচিত, নোটবুকটি খোলা থাকা উচিত। এখন ওঠা একটু কঠিন, কিন্তু ওঠার পর সঠিক কাজটি করা সহজ। ভারসাম্য তৈরি হল। এই নীতির দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত গভীর। শুরুতে আপনার মনে হবে যে আপনি নিজেকে ম্যানিপুলেট করছেন, কিন্তু সত্য হল আপনি নিজেকে ম্যানিপুলেট করছেন না, বরং পরিবেশকে করছেন, এবং পরিবেশ সর্বদা জয়ী। ইনভার্ট দ্য ফ্রিকশন আপনাকে দোষারোপের খেলা থেকে বের করে আনে। আপনি নিজেকে দুর্বল বলেন না, আপনি ডিজাইন উন্নত করেন। আপনি যদি বারবার ব্যর্থ হন, তবে প্রশ্ন এটি নয় যে আমার মধ্যে কি অভাব আছে। প্রশ্ন হল আমার সিস্টেমের কোন ভুল জায়গায় ফ্রিকশন আছে। ধীরে ধীরে আপনার জীবনে এমন মুহূর্ত আসতে শুরু করবে যেখানে আপনি ভাববেন আমার কোনো প্রচেষ্টাই অনুভব হচ্ছে না। এবং এটিই মূল কথা, সাফল্যকে অনায়াস করা। আপনি বিশেষ বলে নয়, বরং আপনি পথটি স্মার্টলি ডিজাইন করেছেন বলে। পরিশেষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ফ্রিকশন ভালো বা খারাপ নয়, এটি নিরপেক্ষ। মান নির্ভর করে আপনি এটি কোথায় রেখেছেন তার উপর। ফ্রিকশন সঠিক জায়গায় থাকলে তা আপনার রক্ষক হয়ে ওঠে, ভুল জায়গায় থাকলে ধ্বংসকারী। আপনি যখন ব্যর্থতাকে অসুবিধাজনক এবং সাফল্যকে সুবিধাজনক করেন, তখন পছন্দগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার পক্ষে যেতে শুরু করে। আপনি সঠিক পথ বেছে নেন না, আপনি কেবল সেই পথে হাঁটতে শুরু করেন, এবং এটি ইনভার্ট দ্য ফ্রিকশনের আসল জাদু। আমরা প্রায়ই মনে করি ব্যর্থতার কারণ অলসতা, অনুপ্রেরণার অভাব বা শৃঙ্খলার অভাব, কিন্তু অনেক সময় আসল কারণ সম্পূর্ণ অন্য কিছু, যা আমরা লক্ষ্যও করি না। একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তের ক্লান্তি। দিনের শুরুতে আমাদের মস্তিষ্ক সতেজ থাকে, শক্তি বেশি থাকে, কিন্তু দিন যত গড়ায় ছোট ছোট সিদ্ধান্ত মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। কি পড়ব, কি খাবো, কোন অ্যাপ খুলব, কোন মেসেজের উত্তর দেব, কোন ডিটারজেন্ট কিনব, এই সব সিদ্ধান্ত ছোট মনে হয়, কিন্তু একসাথে এগুলো মস্তিষ্কের ব্যাটারি শেষ করে দেয়। অটোমেট দ্য মান্ডেন মিডল বা একঘেয়ে মাঝখান স্বয়ংক্রিয় করার ধারণাটি এই লুকানো সমস্যার সমাধানের জন্য। এই ধারণার মূল কথা সহজ। জীবনের বিরক্তিকর এবং পুনরাবৃত্তিমূলক মাঝখানের অংশটিকে স্বয়ংক্রিয় করুন,
যাতে মস্তিষ্কের বাকি সেরা শক্তি গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল কাজের জন্য সংরক্ষিত থাকে। সাফল্য সাধারণত সকালেও মরে না, আবার রাতেও মরে না। সাফল্য প্রায়শই দিনের মাঝখানে মারা যায়, যখন মস্তিষ্ক ক্লান্ত থাকে এবং আমরা ভুল সহজ সিদ্ধান্ত নিতে শুরু করি। কল্পনা করুন আপনি সকালে অনুপ্রাণিত, আপনি আজ উৎপাদনশীল থাকার সিদ্ধান্ত নিলেন, কিন্তু বিকেল হতে হতে আপনি ইতিমধ্যে 100টি ছোট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন যখন আসল গুরুত্বপূর্ণ কাজটি করার সময় আসে, তখন মস্তিষ্ক বলে, এখন না, পরে। এটিই সিদ্ধান্তের ক্লান্তি। অটোমেট দ্য মান্ডেন মিডল বলে, এই ক্লান্তি আগেই শেষ করে দিন। পারভেজের উদাহরণ বিখ্যাত। তিনি প্রায় প্রতিদিন একই ধরনের পোশাক পরতেন, কালো টার্টলনেক, জিন্স, স্নিকার্স। মানুষ একে স্টাইল মনে করে, কিন্তু আসল কারণ ছিল সিদ্ধান্ত বাঁচানো। তাকে প্রতিদিন কি পরবেন তা সিদ্ধান্ত নিতে হতো না। তার কোম্পানিতে বড় সিদ্ধান্তের জন্য তার মস্তিষ্ক মুক্ত থাকত। এটি অলসতা ছিল না, এটি ছিল কৌশল। এখন কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে ওয়ার্ডরোব খোলেন এবং কি পরবেন তা ঠিক করতেই 10 মিনিট চলে যায়। কখনো আবহাওয়া দেখে, কখনো মেজাজ দেখে, কখনো অন্যদের কথা ভেবে। এটি সময়ের চেয়ে মানসিক শক্তি বেশি খরচ করে। যদি আপনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে সপ্তাহের দিনগুলোতে একটি নির্দিষ্ট স্টাইল বা নির্দিষ্ট সেট পোশাক পরতে হবে, তাহলে এই সিদ্ধান্তটি অদৃশ্য হয়ে যায়। আপনি কেবল পড়েন এবং এগিয়ে যান। এই একই যুক্তি খাবার ক্ষেত্রেও প্রযোজ্য। আজ দুপুরের খাবারে কি খাবো, এই প্রশ্নটি নিরীহ মনে হয়, কিন্তু প্রতিদিন এটি জিজ্ঞাসা করা খুব ক্লান্তিকর হয়ে ওঠে। অনেক মানুষ এই বিভ্রান্তিতে জাঙ্ক ফুড খায়। অটোমেট দ্য মান্ডেন মিডল বলে, একটি লাঞ্চ রোটেশন বা দুপুরের খাবারের পালা তৈরি করুন। সোমবার এটি, মঙ্গলবার এটি। সহজ, পুনরাবৃত্তিযোগ্য, বিরক্তিকর। কিন্তু এখানে বিরক্তিকর হওয়া দুর্বলতা নয়, বরং শক্তি, কারণ বিরক্তিকর সিদ্ধান্ত মস্তিষ্ককে ক্লান্ত করে না। আপনি যখন খাবার, পোশাক এবং দৈনন্দিন রুটিন অটোমেট করেন, তখন দিনের একটা বড় অংশ অটোপাইলটে চলে যায়। এবং অটোপাইলট এখানে খারাপ নয়, কারণ এটি কম মূল্যের জিনিসগুলোর জন্য ব্যবহার করা হচ্ছে। লেখালেখি, চিন্তাভাবনা, পরিকল্পনা, তৈরির মতো উচ্চমূল্যের কাজের জন্য আপনার মস্তিষ্ক সতেজ থাকে। এই ধারণাটির একটি বড় অংশ আর্থিক জীবনেও বিস্তৃত। অটো ইনভেস্ট বা অটো বিনিয়োগের সেরা উদাহরণ। যদি প্রতি মাসে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় বিনিয়োগ করবেন কিনা, কত করবেন, কোথায় করবেন, তাহলে একদিন আপনি বাদ দেবেন। সিদ্ধান্তের ক্লান্তি এবং আবেগ মাঝখানে চলে আসে। কিন্তু আপনি যদি অটো ডেবিট সেট করে থাকেন, তবে চিন্তা না করেই বিনিয়োগ হয়। প্রতিদিনের শৃঙ্খলার পরীক্ষা ছাড়াই ভবিষ্যৎ সুরক্ষিত হয়। আমরা প্রায়শই শৃঙ্খলার গুণগান করি, কিন্তু স্মার্ট লোকেরা শৃঙ্খলার উপর কম এবং অটোমেশনের উপর বেশি বিশ্বাস করে। শৃঙ্খলা প্রতিদিন লড়াই করে, অটোমেশন প্রতিদিন জেতে। একবার সিস্টেম সেট হয়ে গেলে জীবন মসৃণ হয়। অটোমেট দ্য মান্ডেন মিডল এটাও শেখায় যে প্রতিটি সিদ্ধান্ত সমান নয়। কিছু সিদ্ধান্ত জীবন পরিবর্তন করে, কিছু সিদ্ধান্ত কেবল শব্দ বা নয়েজ। সমস্যা হল আমরা নয়েজের পেছনে একই শক্তি ব্যয় করি যা আমাদের জীবন পরিবর্তনকারী সিদ্ধান্তের পেছনে ব্যয় করা উচিত। কোন ডিটারজেন্ট কিনব, কোন কলমটি সেরা, এগুলো সবই কম ঝুঁকির সিদ্ধান্ত। এগুলো স্বয়ংক্রিয় বা সহজ করা যেতে পারে। ধরুন আপনি কেনাকাটা করতে গেলেন এবং তাকে 20 ধরনের ডিটারজেন্ট আছে। আপনি তুলনা করেন, দাম চেক করেন, রিভিউ মনে করেন। এই পুরো প্রক্রিয়াটি মস্তিষ্ককে ক্লান্ত করে। অথচ সত্য হল এগুলোর বেশিরভাগই একই কাজ করে। আপনি যদি ইতিমধ্যেই একটি ভালো বিকল্প বেছে নিয়ে থাকেন এবং সিদ্ধান্ত নেন যে আপনাকে কেবল সেটিই কিনতে হবে, তবে ভবিষ্যতে এই সিদ্ধান্তটি অদৃশ্য হয়ে যাবে। এই ধারণাটির মানসিক সুবিধাও অনেক বড়। দিনের মাঝখানে মস্তিষ্ক কম ক্লান্ত হলে বিরক্তি কম হয়, অধৈর্যতা কম হয়। আপনি মানুষের উপর দ্রুত রেগে যান না, আপনি নিজেকে কম সন্দেহ করেন, কারণ সিদ্ধান্তের ক্লান্তি কেবল উৎপাদনশীলতা নষ্ট করে না, এটি মেজাজও নষ্ট করে। অটোমেট দ্য মান্ডেন মিডল মানে জীবনকে বিরক্তিকর করা নয়। এর অর্থ হল বিরক্তিকর জিনিসগুলোকে বিরক্তিকর থাকতে দেওয়া, যাতে উত্তেজনাপূর্ণ এবং অর্থপূর্ণ জিনিসের জন্য জায়গা তৈরি করা যায়। সৃজনশীলতা বিশৃঙ্খলায় নয়, স্বচ্ছতায় বৃদ্ধি পায়। আপনি আপনার প্রতিদিনের সময়সূচিতেও এই নীতিটি প্রয়োগ করতে পারেন। যদি প্রতিদিন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় কখন কাজ করবেন, কখন বিরতি নেবেন, কখন ব্যায়াম করবেন, তবে শক্তি নষ্ট হয়। নির্দিষ্ট রুটিন এই ফ্রিকশন দূর করে। একই সময়ে একই ধরন। শুরুতে রুটিন বিরক্তিকর মনে হয়, কিন্তু কয়েকদিন পর সেই একই রুটিন স্বাধীনতা হয়ে ওঠে। আমরা প্রায়ই স্বাধীনতাকে অসীম পছন্দের সাথে যুক্ত করি, কিন্তু সত্য হল অসীম পছন্দ মানসিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকৃত স্বাধীনতা তখন আসে যখন পছন্দ কম কিন্তু অর্থপূর্ণ হয়। অটোমেট দ্য মান্ডেন মিডল আপনাকে নকল স্বাধীনতা থেকে বের করে আনে এবং প্রকৃত স্বাধীনতা দেয়। এই ধারণাটির একটি সূক্ষ্ম সুবিধাও হল এটি ধারাবাহিকতা বাড়ায়।
যখন জিনিসগুলো স্বয়ংক্রিয় হয় তখন আপনি মেজাজের উপর নির্ভর করেন না। মেজাজ ভালো বা খারাপ হোক, সিস্টেম কাজ করতে থাকে। সাফল্য সিস্টেম থেকে আসে, মেজাজ থেকে নয়। ধীরে ধীরে আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার চিন্তা করার জন্য আরও সময় আছে। আপনি গভীরভাবে চিন্তা করতে পারছেন, আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারছেন, কারণ মস্তিষ্ক ছোটখাটো বিষয় থেকে মুক্ত থাকে। অনেক মানুষ বলে আমার সময় নেই, কিন্তু বাস্তবে তাদের সিদ্ধান্তের অতিরিক্ত বোঝা বা ওভারলোড রয়েছে। অটোমেট দ্য মান্ডেন মিডল সময় তৈরি করে না, এটি স্বচ্ছতা তৈরি করে, এবং স্বচ্ছতা থেকে সময় স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। এই নীতিটি আপনাকে পারফেকশনিস্ট বা নিখুঁতবাদী করে না, এটি আপনাকে ব্যবহারিক করে তোলে। সবকিছু সেরা হওয়া জরুরি নয়, যথেষ্ট হওয়াই যথেষ্ট। যখন কিছু যথেষ্ট ভালো হয়, সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন এবং এগিয়ে যান। পরিশেষে অটোমেট দ্য মান্ডেন মিডল আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার মানসিক শক্তি সীমিত। এটি বাঁচিয়ে রাখা একটি দক্ষতা। আপনি যদি ডিটারজেন্ট, জামাকাপড় এবং দুপুরের খাবারের মতো সিদ্ধান্তে আপনার শক্তি ব্যয় করেন, তবে স্বপ্নের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। স্মার্ট লোকেরা তাদের দিনের মাঝখানের অংশটি স্বয়ংক্রিয় করে, যাতে তারা জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলিতে পুরোপুরি উপস্থিত থাকতে পারে। এটিই প্রকৃত উৎপাদনশীলতা, এটিই প্রকৃত সাফল্যের গোপন সূত্র। আমাদের জীবনে সবচেয়ে বেশি মানসিক স্ট্রেস কোনো বড় কাজ থেকে আসে না, বরং ছোট ছোট ঝুলে থাকা কাজ থেকে আসে। যে ইমেলটি খোলা হয়েছিল এবং রেখে দেওয়া হয়েছিল, যে মেসেজটির উত্তর পরে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল, টেবিলের ওপর পড়ে থাকা সেই কাগজটি, যে নোটিফিকেশনটি ক্লিয়ার করা হয়নি। দেখতে এগুলো সব খুব ছোট, কিন্তু মস্তিষ্কের ভেতরে এগুলো ওপেন লুপ বা খোলা লুপ হয়ে যায়। ওয়ান টাচ রুল এই সমস্যার একটি সহজ কিন্তু শক্তিশালী সমাধান। ওয়ান টাচ রুল মানে কোনো তথ্য দ্বিতীয়বার স্পর্শ করবেন না। যে মুহূর্তে আপনি কোনো ইমেল, মেসেজ, নথি বা কাগজ খুলবেন, সেই মুহূর্তেই সেটির ব্যাপারে সিদ্ধান্ত নিন। হয় ডিলিট করুন, বা ডেলিগেট করুন, বা কাউকে দায়িত্ব দিন, অথবা অবিলম্বে তা করুন। পরে করার জন্য রেখে দেওয়াই সবচেয়ে বড় ফ্রিকশন তৈরি করে। আমরা অনেক সময় ভাবি যে ছোট কাজ পরে করলে কোনো পার্থক্য হবে না, কিন্তু মস্তিষ্ক তা ভাবে না। মস্তিষ্ক ক্রমাগত পটভূমিতে অসম্পূর্ণ জিনিসগুলো প্রসেস করতে থাকে। এই কারণেই কাজ না করেও আমরা ক্লান্ত বোধ করি। মস্তিষ্কের একটি অংশ সর্বদা ফিসফিস করতে থাকে, সেই ইমেলটি বাকি আছে, ওটার উত্তর দেওয়া হয়নি, সেই ফাইলটি চেক করতে হবে। এই ফিসফিসানি আপনার প্রসেসিং গতি কমিয়ে দেয়। ওয়ান টাচ রুল ধরে নেয় যে গড়িমসি সময় খায় না, এটি মনোযোগ খায়। আপনি যখন কোনো কিছু খুলেন এবং রেখে দেন, তখন এটি কেবল ইনবক্সেই থাকে না, এটি আপনার মাথায় ঢুকে যায়, এবং মাথায় থাকা জিনিসগুলোই সবচেয়ে ভারী হয়। ধরুন আপনি একটি ইমেল খুললেন, যদি এটি অপ্রয়োজনীয় হয় ডিলিট করুন, যদি এটি অন্য কারোর হয় ফরওয়ার্ড করুন, যদি এতে 2 থেকে 5 মিনিটের কাজ থাকে তবে তখনই করুন। এটি হলো ওয়ান টাচ। কিন্তু যদি আপনি ভাবেন এখন না, পরে দেখব, তবে আপনি ফ্রিকশন তৈরি করলেন। এখন যখনই আপনি ইনবক্স খুলবেন, সেই ইমেলটি আবার দেখা যাবে, তখন মস্তিষ্ক বলবে, ওহ, এটি বাকি আছে। এটি রিপিট ফ্রিকশন। আমরা প্রায়ই ইনবক্সকে স্টোরেজ বা জমা রাখার জায়গা মনে করি, অথচ ইনবক্স প্রসেস করার জন্য। ওয়ান টাচ রুল ইনবক্স পরিষ্কার রাখার নিয়ম নয়, বরং মস্তিষ্ক পরিষ্কার রাখার নিয়ম। এই নিয়মের সবচেয়ে বড় সুবিধা হল এটি মানসিক স্বচ্ছতা আনে। যখন আপনার ঝুলে থাকা কাজ কম থাকে, তখন ফোকাস স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। আপনি বর্তমান মুহূর্তে আরও বেশি থাকেন, আপনি ভবিষ্যতের ছোট কাজগুলোকে ভয় পান না। ওয়ান টাচ রুল কেবল ইমেলের মধ্যেই সীমাবদ্ধ নয়। মেসেজ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নোট, শারীরিক কাগজ, এটি সবকিছুর জন্য। যদি আপনি কোনো কাগজ তুলে থাকেন, তবে সেটি সেখানেই রাখুন যেখানে তার চূড়ান্ত স্থান। মাঝখানে রাখবেন না। মাঝখান মানে ফ্রিকশন। আমরা মনে করি মাল্টিটাস্কিং আমাদের দ্রুত করে, কিন্তু আসলে এটি ওপেন লুপ তৈরি করে। ওয়ান টাচ রুল প্রাকৃতিকভাবে মাল্টিটাস্কিং শেষ করে, কারণ সবকিছু পূর্ণ মনোযোগ দিয়ে মাত্র একবারই পরিচালনা করা হয়। এই নিয়মের একটি লুকোনো সুবিধা হল এটি আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনি নিজেকে বলেন পরে করব এবং বারবার তা করেন না, তখন অবচেতন স্তরে আত্মসম্মান কমে যায়। কিন্তু যখন আপনি জিনিসগুলো অবিলম্বে সামলান, তখন মস্তিষ্কে একটি সংকেত যায় যে আমি নির্ভরযোগ্য। এটি নীরবে আত্মবিশ্বাস গড়ে তোলে। ওয়ান টাচ রুল শুরুতে অস্বস্তিকর মনে হতে পারে। সংক্ষেপে বলতে গেলে আমরা আলোচনা করেছি কিভাবে আপনার পরিবেশ ডিজাইন করা সাফল্যের দিকে নিয়ে যায় এবং ভালো অভ্যাসগুলোকে ডিফল্ট পছন্দ করে। আমরা ফ্রিকশন দূর করার জন্য আমাদের জীবন অডিট করা, ভালো অভ্যাস ভাঙার জন্য ফ্রিকশন উল্টে দেওয়া, শক্তি সঞ্চয় করার জন্য একঘেয়ে সিদ্ধান্তগুলো স্বয়ংক্রিয় করা এবং মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য ওয়ান টাচ রুল ব্যবহার করা সম্পর্কে জেনেছি। এই ছিল বইয়ের মূল শিক্ষা।
আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।